আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। সবথেকে কষ্টের বিষয় হলো তাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, মন্ত্রিত্ব ছাড়তে হবে। ডিবি হারুন সাহেব আর এই যে বিপ্লব সরকার তাদের চাকরিচ্যুত করে তাদেরকে দীর্ঘদিনের পুঞ্জীভূত। প্রধান সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছে কোনো পত্রিকায় নিয়ে রিপোর্ট করেনি, শুধুমাত্র দেখছি যে কালবেলা। দর্শক আসসালামু আলাইকুম। ভিডিও শুরু দেখেই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা কতটুকু গুরুত্ব হতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বক্তব্য দিতে গিয়ে কাঁদছেন। আসলে এই চোখের পানি জনগণের মনে কতটুকু মায়া আনবে দর্শক, সেটাই এখন প্রশ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেঁদে কেঁদে তিনি কি বলছেন এই ক্ষমতা নিয়ে, যেই ক্ষমতার জন্য আজকে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ শিক্ষার্থীরা মাঠে নেমেছে এবং শওকে শও আমাদের নিষ্পাপ প্রাণগুলো ঝরে গেছে এই ক্ষমতার জন্য। সেই ক্ষমতা নিয়েই প্রধানমন্ত্রী বক্তব্য দিতে কি বললেন সেটা আমরা তো শুনবই। এদিকে ডক্টর জাহিদ হাসান তিনি একটা ইনফরমেশন দিচ্ছেন, সেটা পুলিশ তারা থেমে গেছে, পুলিশের পাওয়ার কমে গেছে, পুলিশ আর এটা নিতে পারছে না। কি হয়েছে তাদের বা পুলিশ তারা এখন কি করতে চাচ্ছে সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকে সেনাবাহিনীর এটা বৈঠক ছিল, সেই বিষয়ও নিয়ে আমরা জানবো। মোস্তফা ফিরোজ সেটাই নিয়েও আলোচনা করেছে। আর এদিকে ছাত্র এবং শিক্ষার্থীরা সকলে মিলে 24 ঘন্টা সময় দিয়েছে প্রধানমন্ত্রীকে। 24 ঘন্টার মধ্যেই সকল নেতাকে পদত্যাগ করতে হবে। চলেন কথা বলা না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা, সমস্ত কিছু আমরা দেখে আসি। বাংলাদেশকে আরেকটা মিয়ানমার বানিয়ে অথবা আরেকটা সিরিয়া বানিয়ে হলেও ক্ষমতায় থেকে যেতে চায়। বাশার আল আসাদ যা করেছে, বছরের পর বছর দেশটাকে ধ্বংস করে দিয়েও তার ক্ষমতা টিকিয়ে রেখেছে, ঠিক একই পথে উনি যেতে প্রস্তুত, আমরা বুঝি। প্রশ্ন হচ্ছে উনি কি পারবেন? কারণ এইরকম একটা আলামত দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্ভব না। তারা অলরেডি হেরে গেছেন। আজকে আমরা কি খেয়াল করছি সারা দেশের বিভিন্ন জায়গায় বা ঢাকায়ও যখন পুলিশ জমায়েত হচ্ছে, জনগণ জমায়েত হচ্ছে, সেখানে পুলিশ কারোর প্রতি কোনো অ্যাগ্রেসিভ আচরণ করছে না। এবং দেশের বিভিন্ন প্রায় সব জায়গায় এখন পর্যন্ত আমার কাছে যতগুলো তথ্য আছে তাতে খুব বেশি তারা গতকালও যতটুকু দেখিয়েছে ততটুকু দেখাচ্ছে না। শুধু তাই না, ঢাকার বিভিন্ন স্পট থেকে ট্রাফিক পুলিশও তুলে আনা হয়েছে তারা ঝুঁকি বোধ করার কারণে। আমি একটা কথা একটু বলতে চাই, পুলিশ যদি জনগণের বিরুদ্ধে না দাঁড়ায় তাদের পূর্বের পাপের জন্য কেউ কিছু তাদেরকে করবে আমি মনে করি না। এবং আমাদের যারা আন্দোলনকারী আছেন মাঠে, তারা সাইবার মাঠও একটা মাঠ, কিন্তু আমাদের রাজপথে যারা আছেন তারা নিশ্চিতভাবেই সেটা বুঝবেন। সব যেটা দাঁড়ালো, পুলিশ এই মুহূর্তে অ্যাকশনে নেই। আমি গতকাল বলেছি, গতকালের আলামত দেখে আমার তাই মনে হয়েছে। এবং পুলিশ যে অ্যাকশনে নেই আজও তার প্রমাণ আছে, আমি সেই জায়গায় আসছি। কিন্তু আমরা যেটা ধারণা করছিলাম পুলিশ হয়তো কথা শুনছে না, দে শুড নট। হাওয়া বদলালে পুলিশও বদলে যাবার কথা। প্রশাসন, আমরা আস্তে আস্তে এগুলো দেখতে শুরু করব বলে বিশ্বাস করি। পুলিশ যে কাজ করছে না সেভাবে, পুলিশ যে কে যার এভাবে লেলিয়ে দেয়া যাচ্ছে না, তার একটা প্রমাণ হলো কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগ গুলি করে অন্তত 5 জনের গুলিবিদ্ধ হবার সংবাদ পাওয়া গেছে। সংখ্যাটা আরো বেশি হতে পারে, এর মধ্যে কেউ মারাও যেতে পারে, কিন্তু কাজটা করেছে আওয়ামী লীগের পান্ডারা। এটা হলো জরুরি কথা, পুলিশ না। এই জায়গাটা আমি নোট করতে বলবো। তাও কোন জায়গায়? একটা জায়গায়। পারলে তো সব জায়গায় করতো। বিশেষ করে শহীদ মিনার এলাকায় এই রকম ঘটনা ঘটিয়ে দিচ্ছে। ছাত্রলীগ কই, কোথায় আজ ছাত্রলীগ? তাই না? ছাত্রলীগ তো এখানে সবচেয়ে বেশি আক্রমণ করার কথা ছিল। কত হ্যাডাম। মজার ব্যাপার, একটা ফানি ঘটনা আমরা এর মধ্যে আবার দেখলাম, একটু অফ টপিক। ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের দুজনের ফেসবুক এর ভেরিফাইড আইডি মেটা হাফিস করে দিয়েছে তাদের কমিউনিটি গাইডলাইন ফলো করা হয়নি বলে। কয়েকদিন আগে বিরাট হুমকি ধামকি নাকি দিয়েছে ফেসবুককে পলক সাহেব, এখন তাদের লোকেরই আইডি হাফিস করে দিচ্ছে। যাই হোক, আরেকটা পদক্ষেপেই বুঝবো যে পুলিশ কথা শুনছে না। জনাব ওবায়দুল কাদের আজ সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তারা
আগামীকালকের জন্য, আমরা জানি আগামীকাল অসহযোগ শুরু হতে যাচ্ছে, সেই অসহযোগের জন্য তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। উনি একরকম বলছেন, আজই তাদের কর্মসূচি ছিল, তিনি বলছেন একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না, সে কারণে সংঘাত হতে পারে, তাই আমরা এই ধরনের প্রোগ্রাম এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল, সংঘাত হতে বলে এড়িয়ে চলছে। মানে বিএনপি যখন প্রোগ্রাম করছে সংঘাত হওয়ার ঝুঁকি ছিল না, সংঘাত হয় নাই। সারা দেশে যেখানে বিএনপি প্রোগ্রাম করেছে সেখানে তারা নির্লজ্জের মতো অসাংবিধানিকভাবে বেআইনিভাবে মাঠে ছিল, উস্কানি দিয়েছে। আসলে এখন তাদের ওই হ্যাডাম ট্যাডাম নাই, সব শেষ। কিন্তু এখানেও একটা জিনিস একটু জরুরি, তারা যে আহ্বান জানাচ্ছে যে আগামীকাল তারা এই ধরনের সমাবেশ করবে, ওয়ার্ডে ওয়ার্ডে তারা থাকতে বলছেন, আগামী পরশু তারা মিছিল করবেন, তাদের শোকের মাস। আওয়ামী লীগকেও শোকটোক করতে দেখি না ইদানিং। আওয়ামী লীগও আসলে করতে হয়, এটা তারা বেচার চেষ্টা অ্যাটলিস্ট করে, ক্রেতা নাই, তারা নিজেরাই এই বয়ান এখন আর কেনে না। যাই হোক, সেটা করবে, কিন্তু আগামীকাল ওয়ার্ডে ওয়ার্ডে তাদের অবস্থান করার কথা বলা হচ্ছে। এই কথাটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি, কাজ হবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা। গুরুত্বপূর্ণ মনে করি কারণ পুলিশকে দিয়ে আইদার পুলিশ চাইছে না, রিপিট আমি গতকালও বলেছি, অথবা তীব্র চাপের কারণে পুলিশকে দিয়ে সরকার আর তেমন কিছু করাতে পারছে না, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এখন আওয়ামী লীগকে মাঠে রাখা, আমি বহুবার বলেছি, এটা এক ধরনের সিভিল ওয়ার শুরু করার মতো একটা ইঙ্গিত। তবে বাশার আল আসাদ বা মিয়ানমারের সেনাপ্রধানের মিয়ন লাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, মিলিটারি তার হয়ে যত্রতত্র যেন তেন গুলি করে বিদ্রোহীদেরকে দমন করেছিল। আমি গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশের মিলিটারি এমন কিছু করবে না, পুলিশ বিজিবিও তাদের অলরেডি যে পাপ হয়েছে সেটার ভার আর বাড়াতে চাইবে না। ফলে ছাত্রলীগ দিয়ে গৃহযুদ্ধ লাগানো যাবে। আমরা ছাত্রলীগ আওয়ামী লীগকে কিছুদিন আগে দেখেছি না, আহ্বান দিতে হয়। যারা ওবায়দুল কাদের বহুজনের সাথে বসে টসে তাদেরকে এক ধরনের ক্ষোভ অভিমান দূর করিয়ে চেষ্টা করেছিলেন মাঠে নামাতে, অবশ্য ভুয়া শুনে ওনাকে বেরিয়েও যেতে হয়েছে। ফলে সময় তাদের পক্ষে না, আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমি ব্যক্তিগতভাবে জানি এমন আওয়ামী লীগ নেতা এমপি ইলেকশন করেছেন, বহু জায়গায় গেছেন, টকশো করেছেন, কিন্তু উনি দেশে নাই, পালিয়েছেন। ওদের নামও আসে নাই, নাম তো 20-24 জনের এসছে, 2 ডজনের কথা এসছে মন্ত্রী এমপি মিলিয়ে। আরো অসংখ্য নেতা মন্ত্রী এমপি পালিয়েছেন, পাড়ার লোকজনও পালিয়েছেন। না পারলেও তারা গর্তে ঢুকবেন, তারা কালকে মাঠে থাকবেন। ওনাদের ঘাড়ে কয়টা মাথা? এতদিন এই কথাটা আমাদেরকে বলা হতো, আমাদের ঘাড়ে কয়টা মাথা? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি, এখন ওদের একই কথা বলছি। গত কিছুদিনে যা ঘটে গেল, যা দেখলো তারা, ওদের ঘাড়ে আর কয়টা মাথা? শুধু কুমিল্লায় তো নেমেছে, ওই কুমিল্লার লোকজনও না, আর পেরে উঠবে না। সুতরাং আওয়ামী লীগকে দিয়ে সামাল দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাও নিশ্চিতভাবেই ব্যর্থ হবে। কাল চিপা চাপায় দেখা যাবে 2-4 জনকে ঘাট ধরে আনার চেষ্টা হবে, বহু বেনিফিট নিয়েছে, কিন্তু সেই অর্থে আগে যে আজকে রাজনৈতিক, কূটনৈতিক, সাধারণ মানুষের মধ্যে একটি কৌতূহলী নিউজ ছিল যে সেনাপ্রধান সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছে। কোন পত্রিকায় নিয়ে রিপোর্ট করেনি, শুধুমাত্র দেখছি যে কালবেলা একটি রিপোর্ট করেছে। আর তার শিরোনামটা হচ্ছে সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে সেনা প্রধানের বক্তব্য। সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তার একটি ছবি দিয়ে এই রিপোর্টটি করেছে। এই রিপোর্টের সোর্স কি সেটা অবশ্য উল্লেখ করা হয়নি, যেহেতু রিপোর্টটি প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টটি একটু বলা চলে। আসলে এখন গুরুত্বপূর্ণ যেহেতু বাহিনী বাংলাদেশের এবং যার একটি আন্তর্জাতিক চেহারাও আছে, পরিচিতি আছে, জাতিসংঘের সেনাবাহিনীর ভূমিকা, এবং এখন সেনাবাহিনী এই কারফিউর সময় তারা বিভিন্ন জায়গায় খুব শান্তশিষ্টভাবে টহল দিচ্ছে, উপস্থিতি আছে। সুতরাং এই গুরুত্বপূর্ণ বাহিনীর উপর মানুষের একটা আস্থা, এইসব বিবেচনায় সেনাপ্রধান কি বলছে, সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে বিদ্যমান পরিস্থিতি নিরসনে, সেটার ব্যাপারে ব্যাপক কৌতূহল আছে। সেই কৌতূহলটি কিছুটা মেটাতে পেরেছে কালবেলা। সেনাপ্রধান চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট
অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ও বিটিসির মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। দুপুর 1:30 থেকে 3টা পর্যন্ত বক্তব্যে ও আলোচনায় তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব সমূহকে না শোনার ও এড়িয়ে যাওয়ার বিশেষ সবাইকে উপদেশ দেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা পক্ষপাত দুষ্ট হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্য নাও হতে পারে। গুজব এড়িয়ে চলুন। দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারা দেশে নিয়োজিত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। শুধু 5 জন বেসামরিক ব্যক্তির আহত হবার খবর পাওয়া গেছে। নির্বাহী আদেশ ছাড়া যে কোনো উস্কানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে গুলি না ছুটতে সকল সেনা সদস্যদের নির্দেশ প্রদান করেন সেনাপ্রধান। এছাড়া ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের সর্বতোভাবে সহযোগিতা প্রদান করারও আহ্বান জানান তিনি। সাম্প্রতিক অতীতে পুলিশ সদস্যদের গুলিতে কিছু সংখ্যক অনাকাঙ্ক্ষিত হতাহতের কথাও উল্লেখ করেন তিনি। পরিশেষে সবাইকে উদ্দেশ্য করে বলেন যে, আপনাদের কারো মনে কোনো প্রশ্ন জন্ম নিলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন, কখনোই গুজবে বিভ্রান্ত হবেন না। এই হচ্ছে প্রশ্নোত্তর পর্বের বেশ কিছু খবরাখবর বিভিন্ন ওই সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে, সবাই নিশ্চয়ই পেয়েছেন। এর বাইরেও কিছু কথাবার্তা, তো যেহেতু সেগুলি কোনো স্বীকৃত কোনো অনলাইনে আসেনি, প্রকাশিত হয়নি দর্শক, সেই কারণে আমি এই বিষয়টি একেবারে দেশে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আপনারা থামাতে পারবেন না। দয়া করে দেশকে গৃহযুদ্ধের দিকে নেবেন না। এই যে নৃশংস হত্যাকাণ্ড, এর বিচার কে করবে, জবাব কে দেবে? হেলিকপ্টার গানশিপ দিয়ে আপনারা নেমেছেন। আপনাদের যত বাহিনী আছে, আনসার, পুলিশ, র্যাব, বিজিবি এবং হেলিকপ্টার গানশিপ, তারপর নামাইছেন সশস্ত্র বাহিনী। কেন? তাদের সাথে আবার আপনাদের হেলমেট বাহিনী। এ কিসে আলামত? একটা স্বাধীন দেশে তো আমরা এটা চাই নাই কোনদিন। এই স্বাধীন দেশে কি আমাদের কথা বলার কোনো অধিকার থাকবে না? অধিকারের কথা বললেই কি আমাকে গুলি খেতে হবে? এই ছাত্রদের ন্যায্য আন্দোলনের সাথে সম্পূর্ণ আমরা একমত পোষণ করছি এবং আমরা অঙ্গীকার করছি যে তাদের পাশে আমরা থাকব। ছাত্র জনতার এই আন্দোলনে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকায় থাকবে এখন থেকে। এবং দাড়িখুঁজে হত্যাকাণ্ড, এইটা দায় দায়িত্ব এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদুল কাদের দিতে পারেন না। উনি যেহেতু ছাত্রদের দমন করার জন্য নির্দেশ দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে শত শত মায়ের কোল খালি হয়ে গেছে। এই জন্য ওবায়দুল কাদেরকে আমরা বিচারে কাঠগড়ে আনতে চাই। তাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, মন্ত্রিত্ব ছাড়তে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অবিলম্বে এই 18 বছর অযোগ্য লোককে আপনি পদত্যাগ করতে বাধ্য করুন। বাংলার মানুষের পদত্যাগ করলে বাংলার মানুষের মনে কিছুটা হইলে স্বস্তি ফিরে আসবে। কিভাবে বুক পেতে দিছে রংপুরে দেখছেন তো, পুলিশ গুলি করে মারছে আপনার চোখের সামনে। আপনার সাংবাদিক বন্ধুরা বলে কি এটা পুলিশের গুলি না? এক মন্ত্রী বলতেছে এটা পুলিশের গুলি না, এটা ছাত্রই তার মারছে পিছ থেকে। ডিবি হারুন সাহেব আর এই যে বিপ্লব সরকার, এই দুজনকে 24 ঘন্টার মধ্যে তাদের চাকরিচ্যুত করে তাদেরকে তাদের জন্য সমস্ত উপকার হয়েছে। এই গুলির নায়ক তারা মানুষকে ধরে নিয়ে চোখ বন্ধ করে তাদের অফিসে নিয়ে তাদেরকে নির্যাতন করেছে। 6 ছাত্র তাকে নিয়ে তার নির্যাতন করে তারপর ডিবি বসে বসে আবার গোটা জাতির সাথে তামসা করেছে, প্রশাসন জাতির সাথে। সেই কারণে আমাদের স্পষ্ট কথা,
এদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, এটা বাংলা মানুষের কথা। ছাত্ররা যখন ময়দানে নামে, রাজপথে নামে, তাদের দাবি দেওয়া নিয়ে, ন্যায্য দাবি নিয়ে জীবনও খালি হতে পারে না। তারা তাদের সমস্ত দাবি দেওয়া আদায় করে তারপর ঘরে ফেরে, বিনিময়ে তাদের রক্ত ঝরে রাজপথে। দায়িত্ব সরকারকে নিতে হবে এবং যে অপূর্ণ ক্ষতি হয়েছে, দেশের ধ্বংসযজ্ঞ হয়েছে, সেইগুলোর দায়িত্ব। পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। ডক্টর জাহিদ হাসান তিনি যে ইনফরমেশনটা দিয়েছেন এটা অনেকটাই সত্য, কারণ রংপুরের সেই একই চিত্র দেখা গেছে। মিছিল চলছে, পুলিশ কিন্তু সেখানে বাধা দিচ্ছে না, পুলিশ কিন্তু নিশ্চুপ হয়ে গেছে, তাদের ক্ষমতা কিন্তু কমে গেছে। যাই হোক দর্শক শ্রোতা, পুলিশ আবার এদিকে কিন্তু অনেক জায়গায় তারা গুলি করে এখনও কিন্তু মানুষ মারছেই, তারা কিন্তু এখনও শিক্ষার্থীদের পেছনে লেগে আছে। যাই হোক, সেনাবাহিনীর মধ্যে যে মিটিংটা হয়েছে, গুরুত্বপূর্ণ সেই আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যে নতুন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ক্ষমতা হয়তোবা তারা নিয়ে নিচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হচ্ছে। দর্শক, কি হবে সেটা হয়তোবা আগামীকালকে যে রবিবার আছে, সেই রবিবার থেকে আরও বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন, ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।